জায়গাটা দিনের বেলায় যতটা সুন্দর, রাতের অন্ধকার নামলে ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ আবার অন্ধকারের দোসর হয়েছে একটা হালকা মেঘ। মেঘটা সুরভির সঙ্গী হয়েছে সেই বারোসা থেকে। একটু একটু করে সুরভিও নামছে, আবার মেঘটাও নামছে। আজ রাতে বোধহয় বৃষ্টি নামবে। চারদিকে ঘন জঙ্গল। দিনের বেলাতেও এখানে ঝিঝির ডাক শুনে মনে হয় জঙ্গল হুঙ্কার দিয়ে নিষেধ করছে এখানে আসার জন্য। এদিকটায় বড় একটা কেউ আসে না। সুরভি নামতে অনেকটা দেরি করে ফেলেছে, আর যখন 1.5 কিলোমিটার বাকি, তখনই একেবারে ঘন অন্ধকারে ঢেকে ফেলল চারিদিকটা। হঠাৎ আসা বলে টর্চ আনা হয়নি, মোবাইলের টর্চ ভরসা। একেবারে পায়ের নিচে ফেলে একটু একটু করে দেখে নামছে সুরভি। ওঠার সময়ও দেখেছে কেন কে জানে এই 1.5 কিলোমিটার রাস্তা চলাই সবচেয়ে কঠিন। আরো কঠিন এখানে কোথাও বসার জায়গা নেই বলে। অন্য জায়গা হলে দম নেওয়ার জন্য মাটিতেই বসে পড়তো সুরভি, কিন্তু এখানের মুশকিল হলো জঙ্গল বলে এখানে জোঁকের বড় উপদ্রব। দুটো পায়ের গোড়ালি ধরে এসেছে। আস্তে আস্তে হাঁটছে সুরভি। হঠাৎ মনে হলো সামনে একটা নীলচে আলো এই 5 হাত দূরে ভেসে ভেসে বেড়াচ্ছে। অবাক হয়ে গেল সুরভি। প্রথমে মনে হয়েছিল সামনে দিয়ে কেউ বোধহয় আসছে, তারই টর্চের আলো হবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখল কাউকে দেখা যাচ্ছে না, শুধু একটা আলো ভেসে ভেসে আসছে। আলিয়া নাকি? কিন্তু তা কি করে হতে পারে? এটা তো পাহাড়ি জায়গা। এখানে 2 দিন অন্তর বৃষ্টি হয় ঠিকই, কিন্তু সে জল তো দাঁড়ায় না যে পাতা পচে গ্যাস বের হবে। কি যেন এক অমোঘ টানে সেই নীলচে আলোটার দিকে এগিয়ে চলেছে সুরভি। একটা আবছা গান ভেসে আসছে যেন কোথা থেকে, প্রথমে নেপালি ভাষায় আর তারপর হিন্দিতে। अकेला जीना मना है, अकेला जीना मना है, अकेला जीने वालों पे मरना जरूरी है, अकेला जीना मना है। গানটা যেন ক্রমশ গ্রাস করে নিচ্ছে সুরভিকে। অদ্ভুত একটা আচ্ছন্ন ভাব চলে আসছে তার মধ্যে। আর তারপরেই একটা ধাক্কা। পাশের খাদের অসংখ্য ঝোপঝাড় ভেঙে, নাম না জানা কোনো এক পাখির বাসা ভেঙে সুরভি আস্তে আস্তে তলিয়ে গেল। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য আমাদের নিবেদন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে সাহানা মানছে। সিকিমের হিলি থেকে বাসা একটা ট্রেনিং রুটে সন্ধ্যার সময় ফেরার পথে রেখাটা একটা আলো দেখে, নীলচে আলো। এখানে আলেয়া হওয়ার কথা নয়, তবে এটা কিসের আলো? সেই আলো ওদের টেনে নিয়ে যায় অন্যদিকে। আচ্ছন্ন অবস্থায় একটা গান শুনতে পায় তারা, अकेला जीना माना है, अकेला मरना जरूरी है। তারপরেই তাদের মৃতদেহ পাওয়া যায় পাশের খাট থেকে। সুরভি মারা যাওয়ার পর তার এক বন্ধু ঠিক ওই জায়গাতেই এসে জানতে পারে ঘটনাটা ঘটে কেবলমাত্র ট্রাভেলারদের সাথে। এটা কি কোনো ভৌতিক ঘটনা নাকি কোনো সাইকো কিলারের কাজ? এই দেখো ভাই, অনেক কষ্টে অব্যের জায়গা ঘুরবো বলে নেট সার্চ করেই কালো কেশে উঠেছি। যাকেই বলছি সেই আকাশ থেকে পড়ছে, বলছে এমন নাম জিন্দেগিতে কোথাও শুনিনি। আচ্ছা, তুমি তো খুব বলেছিলে
এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ দেখা যায় সেটা নাকি কাঞ্চনজঙ্ঘার মাথায় বসলেও দেখা যায় না। তা কই, এখানে আসার পর তো দেখছি খালি মেঘ আর মেঘ। কাঞ্চনজঙ্ঘার টিকিটও তো দেখতে পেলাম না। আর এখন সাইট সিনের কথাই বলতে চাইছি, বলছো পেলিং রাবাংলা এসব ঘুরে আসতে। আচ্ছা, এই সময় যদি ঘুরবো তাহলে তোমার এই হোমস্টেতে কেন আসবো বলো? তুমি একটা কিছু ইউনিক বলো যেটা তোমাদের এই কালকের মতন একদম ইউনিক, কেউ কখনো তার নাম শুনেনি। কৈলাস আর গোদাবরী এসেছে পশ্চিম সিকিমের একটা ছোট্ট গ্রাম কালুকে বেড়াতে। এখনকার ট্যুরিস্টদের মধ্যে একটা ব্যাপার খুব চালু হয়েছে, সেটা হলো অফবিট জায়গা ঘুরব। কৈলাস আর গোদাবরীও সেরকম দলেই পড়ে। অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গাটার খোঁজ পেয়েছে ওরা। 4 দিনের ছুটি নিয়ে কালুক যাচ্ছে শুনে সবাই হাঁ করে তাকিয়ে থেকেছে। কালুকটা ঠিক কোথায় সেটা বোঝাতে সিকিমের ম্যাপ তুলে ধরতে হয়েছে। এত কাণ্ড করার পরেও সকলে নাক সিটকিয়েছে। ভাই, সিকিম যাচ্ছ যখন ছাঙ্গু যাও, নাথুলা যাও, সিল্ক রুট যাও, এ আবার কেমন জায়গা? শুধু জঙ্গল আর জঙ্গল, বর্ষাকালে জোঁক বের হয়। সকলের মুখ যত গোমড়া হয়েছে, কৈলাস আর গোদাবরী তত যেন উৎফুল্ল হয়ে উঠেছে। এখানকার হোমস্টেটা ছোটখাটো, সেরকম যে খুব আহামরি ব্যবস্থা আছে তা নয়। সকাল সন্ধে যখন তখন লোডশেডিং হয়ে যায়, ইনভার্টার কাজ করে না। একটা চার্জিং পয়েন্ট কাজ করে, সেখানেও চার্জ হয় খুবই স্লথ গতিতে। দুজনের ফোন চার্জ দিতে গিয়ে প্রায় দুজনের মধ্যে মারপিটে লেগে যায়। তবে এসব ওরা বেশ সুন্দর মানিয়ে নিয়েছে। গোদাবরী রিসেপশনে এসে বাথরুমের গিজার নিয়ে কমপ্লেন করতে গেলে উল্টে কৈলাস তাকে ধমক দেয়, খুব না অফবিট জায়গা চাই, আবার ম্যাকডোনাল্ডের বার্গার চাই। হবে না হবে না, ওসব হবে না। বেশি চেঁচামেচি করলে ঝর্ণার জলে বসিয়ে রেখে আসবো। রিসেপশনের ছেলেটি বেশ মজা পেয়ে যায় কৈলাসের কথায়। আর বলবেন না স্যার, এখানে যারা আসে তাদের এত ডিমান্ড, কি বলবো। টিভি নেই, ওয়াইফাই নেই, এই নেই সেই নেই। আরে বাবা, দুদিন একটু প্রকৃতির মধ্যে থেকে দেখো না বাবা, কেমন লাগে। কৈলাস এবার ছেলেটির কাঁধে একটা চাপড় মেরে বলল, সেসব ঠিক আছে, কিন্তু আমাকে একটু অফবিট জায়গার খবর দাও তো ভাই। ওই পেলিং টেলিং দেখার কোনো উৎসাহ আমার নেই। ভদ্রলোক কি যেন ভাবলেন একটু, তারপর বললেন, একটা খুব ভালো জায়গা ছিল, কিন্তু কিন্তু আবার কি? না থাক, আপনারা বরং ওই একটু নর্থ সিকিমের দিকটা দেখুন। আই না। কৈলাস ভদ্রলোককে একেবারে থামিয়ে দিয়ে বলল, এরকম করলে কিন্তু কথা বলবো না বলে দিচ্ছি। এরকম কথা বলতে বলতে থেমে গেলেন কেন? রাস্তা খারাপ, ধস নেমেছে? আরে ভাই বলুন না খুলে ব্যাপারটা কি। আসলে ভদ্রলোক কথা শুরু করতে গিয়ে আবার খানিকটা থমকালেন। তারপর বেশ গা ঝাড়া দিয়ে বললেন, না, আসলে একটা খুব সুন্দর জায়গা ছিল, মানে আপনাদের জন্য একদম পারফেক্ট। এখান থেকে ঘন্টা তিনেকের রাস্তা। তারপর হচ্ছে বার্সা রোডডেনড্রনের সেঞ্চুয়ারি, প্রায় 6 কিলোমিটার রাস্তা। পাহাড়ি জঙ্গল ট্রেক করে তারপর যেতে হবে। পুরো রাস্তাটা রোডডেনড্রন গাছ দিয়ে মোড়া। নানা রঙের ফুল রয়েছে, সাদা রঙের গাছও রয়েছে। এই রঙের রোডডেনড্রন আপনি আর কোথাও দেখতে পাবেন না। আর রয়েছে কত রকমের পাখি, পুরো রাস্তাতে আপনি ওদের ডাক শুনতে পাবেন। তারপর দেখবেন গাছের ডালে পান্ডা ঝুলে রয়েছে। আর একান্ত ভাগ্য যদি আপনার খারাপ থাকে তাহলে ভাল্লুকের দেখাও পেয়ে যেতে পারেন। তবে সত্যি কথা বলতে কি জানেন, সেটা আজ পর্যন্ত লোকে ওই বোর্ডে টাঙানো ছবিতেই দেখেছে। কৈলাস মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, এসব ওই বন দপ্তরের কারসাজি। লোক টানার জন্য ভালো ভালো জন্তুর নাম লিখে রাখে, আসলে কিছুই দেখা যায় না। এমনিতেই আমরা ফাটা কপাল নিয়ে জন্মেছি। গরু মারাতে গিয়েও গরু ছাড়া কিছু চোখে পড়েনি। অবশ্য তাতে আমাদের কোনো অসুবিধা নেই। জঙ্গলে গিয়ে জঙ্গল দেখবো তাতেই আমরা খুশি। জন্তু জানোয়াররা ভিআইপি, সবাইকে দেখা দেয় না। তা ভাই, আপনি কি ভাল্লুকের জন্য চিন্তা করছিলেন? আরে কোনো চিন্তা নেই, একান্তই একটা ভালুক যদি এসেও পড়ে তাহলে আমি তাই মাটিতে শুয়ে যাবো আর আপনার ম্যাডাম গাছে চড়ে বসবে।
কৈলাসের বলার ভঙ্গি এমনই যে না হেসে থাকা যায় না। রিসেপশনের ভদ্রলোক হাসতে হাসতে বলল, না স্যার, সেরকম কিছু নয়। আসলে বেশ কিছুদিন ধরে ওখানে একটা দুর্ঘটনা হচ্ছে। জায়গাটা এমনই যে বার্সা থেকে আবার হিলিতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। এমনিতেই ওখানে এত গাছ, দুপুরবেলাতেও মনে হয় অন্ধকার। আর সন্ধে হলে জায়গাটা ঠিক কী চেহারা নেয় তা তো বুঝতেই পারছেন। আর এটা তেমন পরিচিত ট্র্যাক রুট নয় বলে তেমন লোকজনও থাকে না এখানে। ঠিক কি হয় সেটা আমি বলতে পারবো না, তবে পরপর বেশ কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে ওই পাশের খাত থেকে। কৈলাস খানিকটা গম্ভীর হয়ে বলল, এখানে যারা আসেন তারা তো সব আমাদেরই মতো, ওই শখে ট্রেক করতে বেরিয়ে পড়ে। তা অনভ্যস্ত পায়ে অন্ধকারে পাহাড়ি রাস্তায় ব্যালেন্স হারিয়ে খাদে পড়ে যাওয়া তো খুবই স্বাভাবিক ব্যাপার। না স্যার, এতটাও স্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ বলেছে যারা মারা যান তাদের দেখে মনে হয় তারা যেন ঘুমিয়ে আছে, অথচ খাদে পড়ে যাওয়ার সময় মানুষ চিৎকার করবে, হাত পা ছুড়বে, বাঁচার চেষ্টা করবে। ঘটনাটা ঘটে ঠিক হিলি থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। হিলির গেটে একটা ছোট্ট ক্যাফে আছে। আপনারা জানেন ফাঁকা পাহাড়ি অঞ্চলে বহু দূর থেকে আওয়াজ কানে আসে, কিন্তু এই ক্যাফের মালিক কোনোবারই কারোর চিৎকার শুনতে পায় না। এসবের একটাই মানে হয়, খাদে পড়ার আগে যে পড়ছে সে অচৈতন্য ছিল। হ্যাঁ, এটা ঠিক লোকজনকে বলে বলে পারা যায় না। অনেকেই বিয়ারের বোতল নিয়ে যায়, রাস্তায় যেতে যেতে নেশা করে, কিন্তু যারা মারা গেছে তাদের দেহে কোনো মাদক দ্রব্য পাওয়া যায় না। তাই আর কি। দেখুন, এসব ক্ষেত্রে নানা রকম গল্প চালু হয়ে গেছে। অনেকে বলে এই জঙ্গলে নাকি এক অপদেবতার বাস রয়েছে, সে পছন্দ করে না এখানে কোনো মানুষ আসুক। আবার অনেকে মনে করে এখানে অনেক ভৌতিক ব্যাপার স্যাপার হয়। কি যে হয় তা ঠিক জানি না, তবে যাই বলুন আর তাই বলুন, আপনাদের নিরাপত্তা তো আমাদেরই দেখতে হবে, তাই না? ওখানে যাওয়াটা সত্যি ঠিক হবে না। কৈলাস গম্ভীর হয়ে কি যেন একটা চিন্তা করল, তারপর আবার নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলল, হ্যাঁ, বেড়াতে গিয়ে ভূতের ঠেলা খেলে সেটা নেহাতি খুব বাজে ব্যাপার হবে, কিন্তু ভাই আপনার মুখে জায়গাটার যেরকম বর্ণনা শুনলাম তাতে ঠিক না গেলেও তো মন মানতে চাইছে না। আপনি বরং একটা গাড়ি ঠিক করে দিন, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। ভদ্রলোক একবার ঘড়ির দিকে তাকালেন। এখন 7টা বাজে। আমি ব্রেকফাস্ট বলে দিচ্ছি, আপনারা একটু 9টার মধ্যে বেরোয়ার চেষ্টা করুন, কারণ রাস্তা খারাপ আছে আর ঘুরে যেতে হচ্ছে। যেতেই কিন্তু 3-3.5 ঘন্টা সময় লাগছে। তাড়াতাড়ি যদি ট্রেকিং শুরু করতে পারেন তাহলে ওই সন্ধ্যের আগে ফিরে আসতে পারবেন। কৈলাসও একবার মাথা ঘুরিয়ে দেখে নিল ঘড়িটা, তারপর গলার স্বরটা একেবারে উদারা থেকে তারায় টান দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, 9টা কি, আমরা একেবারে 8টার মধ্যে বেরিয়ে পড়বো। কিন্তু বলা যতটা সহজ, কাজটা কি অতই সহজ নাকি? 6 কিলোমিটার যাওয়া, আবার 6 কিলোমিটার ফিরে আসা, তার উপর আবার পাহাড়ি রাস্তা, এত সহজ ব্যাপার নাকি? সবকিছু গুছিয়ে নিয়ে যেতে হবে না? জোঁক আছে, নুন লাগবে, গরম জলের বোতল লাগবে। এতটা রাস্তা শুধু মুখে যাওয়া যায় নাকি? একটু চা খেতে হবে না? তার জন্য কিছু টি ব্যাগ লাগবে। অন্ধকার হয়ে যাবে তাই টর্চ লাগবে। বৃষ্টি আসতে পারে তাই ছাতা লাগবে। এমন অসংখ্য কিছু গুছিয়ে কৈলাস আর গোদাবরী যখন ব্রেকফাস্ট করতে এলো, তখন আলুর পরোটা ঠান্ডা হয়ে গেছে। ঘড়িতে বাজে 11টা। রিসেপশনের ভদ্রলোকটি মুখ কাঁচুমাচু করে বললেন, আজকে যাবেন? কৈলাস নিজের পিঠের ব্যাকপ্যাকটা দেখিয়ে বললেন, আরে দেখেছেন আপনার ম্যাডাম এটার কেমন চেহারা বানিয়েছে? কোনো ভূতের সাধ্য আছে বলুন তো এটাকে শুদ্ধ আমাকে ধাক্কা মেরে ফেলবে? সুতরাং নিশ্চিন্ত থাকুন, আপনার সাথে রাতে ঠিকই দেখা হচ্ছে, আর জমিয়ে বসে চিকেনের ঝোল আর ভাত খাওয়া হচ্ছে। একটা সুন্দর ঝকঝকে ওয়াগনারে চেপে বসল কৈলাস আর গোদাবরী।
এক নেপালি প্রেমিক পাগলের মতো তার প্রেমিকার কাছে কাকুতি মিনতি করছে। সূর্য ডুবলে সে যেন তার সাথে পাহাড়ি ঝর্ণার ধারে গিয়ে দেখা করে। আর মেয়েটি সে কখন থেকে বলে যাচ্ছে, এমন কাজ করলে বাবা কি বলবে, লোকে কি বলবে। গাড়িতে গান চলছে, আর সেই গানের ছন্দে ছন্দে গাড়িটা পাহাড়ের গা বেয়ে উঠে চলেছে ক্রমশ উপরের দিকে। আশেপাশের পাহাড়গুলো এখন বেশ বেঁটে লাগছে। কৈলাস আর গোদাবরী দুজনে ঠিক দু রকমের। এই গাড়ির জার্নিটা কৈলাসের কাছে একটু বিরক্তিকর, একঘেয়ে, একদম ওই নেপালি গানটার মতো। তাই গাড়ি চলতে শুরু করলেই কিছুক্ষণের মধ্যে সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর গোদাবরী যেদিকে যখন পাহাড় দেখে সেদিকের জানলা দিয়ে তখন মুখ বাড়ায়। তবে কৈলাস বেশিক্ষণ শান্তিতে ঘুমোতে পারল না। প্রায় ঘন্টাখানেক একেবারে গানের ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে গাড়ি চালানোর পর হঠাৎই ব্রেক কষল ড্রাইভার ভাই। ধর্মর করে উঠে বসলো কৈলাস। কি হলো, ভালো গেল নাকি? नहीं साहब जी, सांप है। নেপালি ড্রাইভার জ্ঞানেন্দ্র থাপা। দারুণ চালানোর হাত, আর তেমনি বিনয়ের অবতার। কিন্তু এখন এমন জুলজুল চোখে সাপটাকে দেখছে যে মনে হলো এখানে সাপ না থেকে ভাল্লুক থাকলে বরং ভালো ছিল। কৈলাস গলা বাড়িয়ে দেখল একটা সরু কালো সুতোর মতো সাপ আস্তে ধীরে রাস্তা পার হচ্ছে। প্রচণ্ড হতাশ হয়ে কৈলাস বলল, এ তো এইটুকুনি পুটকি একটা সাপ। আমি তো একটা অজগর, কেউটে, নিদেন পক্ষে একটা ব্ল্যাক মাম্বা এক্সপেক্ট করেছিলাম। नहीं साहब जी, सांपे रास्ता काटा खूब खराब आचे, बिल्ली से भी बुरा। জ্ঞানেন্দ্র তার ক্ষুদ্র বাংলা জ্ঞান দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করলো সেটা হলো, বিড়ালে রাস্তা কাটলে তবু প্রাণে বাঁচার চান্স থাকে, কিন্তু সাপে কাটলে আর কোনো উপায় নেই। সামনে নির্ঘাত মৃত্যু অপেক্ষা করছে। কৈলাস হাসতে হাসতে বলল, তোমার মুন্ডু, সাপে মানুষকে কাটলে তবেই বিপদ, নইলে শুধু রাস্তা কাটলে বিপদের কিছুই থাকতে পারে না। চলো তো ভাই, গাড়ি চালাও, দারুণ ঘুমটা হচ্ছিল। জ্ঞানেন্দ্র তবু ছাড়ার পাত্র নয়। গাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধার থেকে একটা গাছের ভাঙা ডাল খুঁজে এনে যে রাস্তা দিয়ে একটু আগেই সাপটা গেছে সেখানে চটাস চটাস করে কয়েকটা বাড়ি দিল। কৈলাস গোল গোল চোখ করে খানিকটা সেই কাণ্ড দেখে বলল, দেখো কাণ্ড, কি সাহস! সাপটাকে মারতে পারলো না, এখন রাস্তাটাকে পেটাচ্ছে। বক্তব্য হচ্ছে, আই তুই কিছু বলতে পারলি না ওকে যে আমাদের গাড়িটা আসছে? হ্যাঁ, এখনই যেন রাস্তা না পার হয়, চালাস, আর করবি না করবি, চালাস। এই চুপ, আসছি, শুনতে পেলে কি বলবি বলো তো? হাসতে হাসতে বলল গোদাবরী। লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে বেশ বিজয়ীর মতো হাসতে হাসতে জ্ঞানেন্দ্র ফিরে এলো। साहब जी, सांपेर বিষ কেটে গেল। কৈলাস আবার গাড়ির সিটে হেলান দিয়ে একগাল হাসি হেসে চোখ বুঝতে বুঝতে বলল, হ্যাঁ, যাক, বাঁচা গেল। গাড়ি চলতে শুরু করলো। এই ঘটনার পর অবশ্য আর বেশি সময় নেয়নি। হুস হুস করে 2-3টে বড় বড় চড়াই পার করেই পৌঁছানো হলো ঠিক বার্সা রডোডেনড্রন স্যাংচুয়ারি লেখা বোর্ডের সামনে। কৈলাস চারিদিকটা একবার চোখ বুলিয়ে বলল, টিকিট কাটার বালাই নেই, সিকিউরিটি চেকিং এর ঝামেলা নেই, এখানে ভূতে ঠেলা দেবে না তো কি হবে? বিশাল ব্যাকপ্যাকটা কৈলাস নিয়েছে পিঠে, তবে গোদাবরীর কাছেও একটা ছোট হ্যান্ডব্যাগ আছে। সেটাকে একবার এ কাঁধ থেকে অন্য কাঁধে চালান করে দিয়ে বলল, কি সুন্দর জায়গা, বাহ! আচ্ছা, এই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না? সাজিয়ে গুজিয়ে রাখলে তো আর জায়গাটা অফবিট থাকে না। তার উপর সাজাবে কার জন্য? এই যদি ওপরে একটা বিশাল মন্দির থাকতো তাহলে দেখতে এখানে পিট্টু ডুলির ব্যবসা চালু হয়ে যেত। আর সিকিউরিটিটাই বা রাখবে কার জন্য? বাঘ, সিংহ, হাতি, গন্ডার, এদের চামড়া, শিং এসব বিক্রি হয়।
রেড পান্ডা বা ভাল্লুকের মনে হয় না সেসব রিস্ক আছে, তাই এরা দিব্যি আছে এখানে। আর কিছু কিছু জায়গায় একটু প্রাকৃতিক থাক না বাবা, প্রকৃতির চেয়ে ভালো আর কেউ সাজাতে পারে না। একবার দেখো গাছগুলো কেমন রং বেরঙের ফুল দিয়ে সাজানো। রিসেপশনের ভদ্রলোক ভুল কিছু বলেনি। জায়গাটা সত্যিই খুব সুন্দর। বড় বড় আকাশ ছোঁয়া গাছ সূর্যের আলোকে আড়াল করে রেখেছে। চারিদিক থেকে এত রকমের পাখির ডাক, দেখা না গেলেও কানে তালা ধরিয়ে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, আশেপাশে ধারে কাছে কোনো লোক নেই, কিন্তু অনভ্যস্ত পায়ে হাঁটতে হাঁটতে 5-10 মিনিট বাদেই গোদাবরী চেঁচামেচি শুরু করে দিল। এটা আবার কিরকম রাস্তা? মাগো, এই রাস্তা কি হাঁটা যায়? রাস্তায় একটা মাইলস্টোন নেই, বসার একটা জায়গা পর্যন্ত নেই। কৈলাস দূরের পাহাড়টার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, হোমস্টের ভদ্রলোক বলেছিল প্রথম 1.5 কিলোমিটারটা খুব কঠিন। এটুকু হেঁটেই আমাদের শখের ট্রেকাররা বাড়ি চলে আসে। এই জায়গাটায় কোনো মাইলস্টোনও নেই আর বসার জায়গাও নেই যে তুমি একটু চা খাবে। আরে কি করছো, মাটিতে বসছো কেন? উফ, আমি আর পারছি না বাবা, আর হাঁটতে পারছি না। এবার আমি বসেই পড়বো কোথাও। এমন রাস্তায় মানুষে আসে? ওই দেখো কাণ্ড। আরে জোক আছে কিন্তু, একবার জোকে ধরলে কিন্তু হেভি মুশকিল হয়ে যাবে। ও যতই নুন চিনি লেবু থাকুক না কেন, এসব জিনিস দেখোনি তুমি কিন্তু হই হই লাগিয়ে দেবে বলে দিচ্ছি। গোদাবরী মাটিতে থেবড়ে বসতে গিয়েও থেমে গেল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ধুর, এখানে কোনো মানুষই আসে না। হ্যাঁ সেটা ঠিক, রিসেপশনের ভদ্রলোক বলছিল কয়েকজন ফরেনার আর কিছু তার কাটা ট্রিগার ছাড়া এখানে বড় জোর কেউ একটা আসে না। তা ভালো তো, মানুষের নানা রকমের মেকআপ করা মুখ দেখতে দেখতে মানব জাতির প্রতি ঘেন্না ধরে গেল। কয়েকটা ঘন্টার জন্য যদি শুধু তুমি আর আমি এবং এই সুন্দর প্রকৃতি থাকে, তবে সমস্যা কোথায়? কে বলেছে মানুষ নেই? একটু দূরেই আছে। এই সিগারেটের গন্ধ পাচ্ছ? এটা আশা করি কোনো রেড পান্ডা বা ভাল্লুক খাচ্ছে, বলবে না? কৈলাস দুবার নাকটা টানল, কিছু পেল বলে মনে হলো না। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ফুলের গন্ধ, এসব ভেদ করেও তোমার নাকি সিগারেটের গন্ধ আসছে। ধন্য নাক মাইরি। যা, ইয়ার কি মেরো না। চারিদিকটা এত সুন্দর আর এত মিষ্টি গন্ধ বলি না, সিগারেটের নিকোটিনের গন্ধটা বেশি করে যেন নাকে এসে লাগছে। আর একটা বাঁক ঘুরতেই সত্যি সত্যি একজনের দেখা পাওয়া গেল। এক কোমরে হাত দিয়ে অন্য হাতে সিগারেট ধরে এক মহিলা দেখা গেল। কৈলাস এক গাল হেসে বলল, যাক, তাহলে এ ভূভারতে আমাদের মতো কিছু পাবলিকও আছে। ভদ্রমহিলা হেসে বললেন, হাই, আমি নাতাশা দত্ত ফ্রম মুম্বাই। আরে বাহ, বাঙালি! আমি কৈলাস, আরো গোদাবরী, কলকাতা থেকে আসছি। নাইস টু মিট ইউ। আমি একটু দম নিয়ে নিচ্ছি, আপনারা উপরে যান, আমি আপনাদের ক্যাচ করে নেব। গোদাবরী হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে করতে বলল, মরণ! দম নিতে গেলে আবার সিগারেট খেতে হয়, কি বললো বলো তো? কৈলাস সে কথার উত্তর না দিয়ে গুনগুন করতে লাগলো, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। প্রায় 6 কিলোমিটার চড়াই উতরাই। কয়েকটা ভয়ঙ্কর সিঁড়ি পার করে কৈলাসরা যখন বারুসের সেই রডোডেনড্রন ঘেরা হ্রদের ধারে পৌঁছালো, তখন ঘড়িতে প্রায় 4টে। নাতাশা অবশ্য বেশ কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছিল। যাই হোক, এখানে আসার পর গোদাবরীকে আটকে রাখা একটু মুশকিল হলো। সে ব্যাকপ্যাক খুলে চায়ের সরঞ্জাম, স্যান্ডউইচ আরও নানা জিনিসপত্র বার করে বেশ জমিয়ে বসল। কৈলাস নাতাশার দিকে তাকিয়ে বলল, কি ম্যাডাম, আপত্তি না থাকলে আমাদের সাথে জয়েন হতে পারেন। নাতাশা গোদাবরীর সেই বিপুল আয়োজনের দিকে তাকিয়ে বলল, না, আসলে এত কিছু ইনটেক করলে আমার হাঁটতে একটু প্রবলেম হয়। আমি বরং নিচে ওই ক্যাফেতে আপনাদের জন্য ওয়েট করব। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। আসলে খাওয়া দাওয়ার পরে আমারও হাঁটতে অসুবিধা হয়, কিন্তু বুঝতেই তো পারছেন, ব্যাকপ্যাকের ওজনটা একটু কমলে ফেরার সময় কোমরটা একটু বাঁচে, এই আর কি। নাতাশা একটু মিষ্টি করে হেসে চলে গেল।
কৈলাসরা প্রায় 4:30 সময় নামা শুরু করলো। চারপাশটা তখন বেশ গা ছমছমে চেহারা নিয়েছে। চারদিকে পাখির ডাকও কেমন যেন বদলে গেছে। বিশাল লম্বা লম্বা গাছের ফাঁক দিয়ে কারা যেন অজানা ভাষায় জিজ্ঞাসা করছে এই অন্ধকারে এখানে তাদের কি প্রয়োজন। আকাশের ভারী ভারী মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ওদের। একটা কেমন যেন গা শিরশিরানি ঠান্ডা হাওয়া পাতলা চাদরের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে ওদের। গোদাবরী কেমন যেন ভয়ে ভয়ে বলল, একটু বেশি দেরি হয়ে গেল তাই না? হ্যাঁ। কৈলাস তার কাঁধে হাত রেখে বলল, ধুর, কোথায় দেরি, এখনো তো ভালো করে সন্ধেই হলো না। আরে ভাই, একটু রাত না হলে কি আর ভাল্লুকের ডাকা মেলে? ঠিক যখন 1.5 কিলোমিটার আর বাকি, তখন ওরা আবার পেল সেই সিগারেটের গন্ধ। কৈলাস আবার হেসে বলল, উফ, যাই বলো, সিগারেটের এই গন্ধটা পেলে কেমন যেন বুকে বল আসে। মনে হয় যেন এই পৃথিবীতে আমরা ছাড়াও আরো কেউ আছে। ও ম্যাডাম, আমরা আসছি পিছনে পিছনে। কৈলাস চিৎকার করল, কিন্তু কোনো উত্তর এলো না। গোদাবরী বলল, বাবা, যে তরবর করে নামছিল ও মনে হয় অনেকটা নিচে নেমে গেছে জানো, শুধু সিগারেটের গন্ধটাই রয়ে গেছে। শেষ দিকের কয়েকটা সিঁড়ি বড্ড বিশ্রী, তার উপর এতক্ষণ হেঁটে হেঁটে হাঁটু দুটো যেন হাঁপ ছাড়তে পারলে বাঁচে। ওরা শেষ পর্যন্ত যখন গেটের বাইরে ক্যাফেটায় এলো, তখন চারিদিকটা বেশ অন্ধকার হয়ে এসেছে। জ্ঞানেন্দ্র বেশ উৎফুল্লভাবে লাফাতে লাফাতে চলে এলো। সাবজি, আপনারা সব ঠিক আছেন তো? কোনো বিপদ হয়নি তো? আমি তো একবার ভাবলাম আমিও যাই আপনাদের খোঁজে, এত দেরি হলো। কৈলাস আশপাশটা একবার তাকিয়ে বলল, না না জ্ঞানেন্দ্র, সাপেও কাটেনি, ভাল্লুকেও ধরেনি, আর ভূতেও ঠেলা মারেনি। তবে ওই আর কি, তোমার ম্যাডাম ওপরে চায়ের আসর বসিয়েছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু এখানে তো আরো একজন ম্যাডামের আমাদের জন্য অপেক্ষা করার কথা, তাকে দেখেছো? চলে গেলেন নাকি? জ্ঞানেন্দ্র আকাশ থেকে পড়ল। না তো সাবজি, এখানে তো কেউ আসেনি। কি বলছো? গম্ভীর হয়ে গেল কৈলাস। চোয়ালটা যেন হঠাৎ করেই শক্ত হয়ে গেল। কাউকে দেখোনি? বেশিক্ষণ আগে তো হওয়ার কথা নয়, এই তো 10-15 মিনিট আগে। দেখোনি একজন মহিলাকে? বারবার সেই এক প্রশ্ন করছে কৈলাস, আর জ্ঞানেন্দ্র বেচারা ঘাড় নেড়ে নেড়ে সেই এক কথা বলে যাচ্ছে। সে কাউকে দেখেনি। তারা যতক্ষণ জঙ্গলের ভেতরে গেছে, জ্ঞানেন্দ্র নাকি এই ক্যাফের সামনেই বসে আছে। মাঝে একবার গাড়িটা দেখে আসতে গিয়েছিল, সেটাও ঘন্টাখানেক আগে। তারপর থেকে সে টানা এখানেই বসে আছে, কিন্তু কাউকে এখানে আসতে দেখেনি। কৈলাস গম্ভীর মুখে একবার গেটের ভেতরটা উঁকি দিয়ে দেখল। গোদাবরী একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, আরে বাদ দাও না, চলে গিয়েছে না হয়তো। আর কাকেই বা এত প্রশ্ন করছো? দেখছো না ও এতক্ষণ ভিডিও গেম খেলছিল? মোবাইল হাতে থাকলে অত খেয়াল থাকে নাকি কখন কে এলো কখন কে গেল? চলো এখন। জ্ঞানেন্দ্র একবার নিজের হাতের মোবাইলে পাবজির নীল লাল আলোর খেলার দিকে তাকালো, আর একবার মাথা চুলকালো। তার মানে এরকম হতেই পারে। কৈলাস একটা কড়া চোখে জ্ঞানেন্দ্রর দিকে তাকিয়ে বলল, কোনো কাজটা ঠিক মতো করতে পারে না, চলো ফিরেই যাই। আবার গাড়ি চলতে শুরু করলো। এবার অবশ্য ক্লান্তিতে দুজনেই চোখ বুঝল, কিন্তু 10 মিনিট চলার পরে ধর্মর করে উঠে বসলো কৈলাস। অসম্ভব, হতেই পারে না। জ্ঞানেন্দ্র যেখানে বসেছিল সেখান দিয়ে আস্ত একটা মানুষ সিগারেট খেতে খেতে চলে গেল। সে যতই পাবজির মধ্যে ডুবে থাকুক না কেন, একবার অন্তত মুখ তুলে তো চাইবেই। সামথিং ফিশি। জ্ঞানেন্দ্র, গাড়ি ঘোরাও। গোদাবরী বোধ হয় ঘুমিয়ে পড়েছিল। শেষ কথাটা শুনে চমকে উঠে বলল, হ্যাঁ, এ কি গাড়ি ঘোড়া মানে? কোথায় যাবে এখন?
অবাক হয়ে জিজ্ঞাসা করল গোদাবরী। কৈলাস তার দিকে না তাকিয়েই হড়বড় করে বলল, আরে এত দূর কষ্ট করে এলাম, ভালুকটার সাথে তো দেখা করাই হলো না। গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। জ্ঞানেন্দ্র ব্যাপারটা কিছুই না বুঝে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বসে রইল। কৈলাস এবার প্রায় চিৎকার করে ধমক দিয়ে বলল, আরে গাড়ি ঘোরাবে তো নাকি? কৈলাসের কথার মধ্যে এমন একটা ভঙ্গি ছিল যাকে বোধহয় অগ্রাহ্য করা যায় না। গোদাবরী চুপ করে গেল। জ্ঞানেন্দ্র আর কিছু না বলে গাড়ি ঘুরিয়ে আবার ফিরে চলল রোডোডেনড্রন স্যাংচুয়ারির গেটের দিকে। গাড়িটা এসে গেটের কাছে থামতেই কৈলাস প্রায় লাফিয়ে গাড়ি থেকে নেমে ছুটতে লাগলো গেটের দিকে। গেটের কাছে ক্যাফের লোকটি দোকান বন্ধ করে উসখুস করছিল এদিক ওদিক। কৈলাস তার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞাসা করল, কই ম্যাডাম আই থি ক্যা? লোকটা হিন্দি বাংলা কিছুই বোঝে না। নেপালিতে যা বলল জ্ঞানেন্দ্র তার তর্জমা করে দিতে তার অর্থ দাঁড়ালো, একজন ম্যাডাম এসেছিলেন, এখানে বাইক রেখে ভেতরে গিয়েছিলেন সেই সকালবেলায়, কিন্তু এখনো ফেরেননি। সে এখন ক্যাফে বন্ধ করে বাড়ি যাবে, বাইকটার যে কি হবে বুঝতে পারছে না। হ্যাঁ, বলো কি? ভদ্রমহিলা মুম্বাই থেকে বাইক চালিয়ে এসেছেন? হতেই পারে, আবার শিলিগুড়ি থেকে ভাড়া করেছেন, সেটাও হতে পারে। ইস, বাইকটা আগে দেখা উচিত ছিল। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে একটু দম নিল কৈলাস, তারপর সোজা দৌড়ে ভেতরে চলে গেল। গোদাবরী আর জ্ঞানেন্দ্র পিছন পিছন দৌড়তে লাগলো। গোদাবরী একসাথে নানা কথা গজগজ করতে লাগলো। আরে আরে কি হলো কি? অন্ধকারে এরমভাবে দৌড়াচ্ছ কেন? আচ্ছা, এই অন্ধকারের মধ্যে ভদ্রলোক কোথায় বসে সিগারেট খাচ্ছেন কি করে বুঝবো বলো তো? আরে দাঁড়াও, দৌড়িও না, পড়ে যাবে তো। এত কথায় কৈলাস পাত্তাই দিচ্ছে না। প্রায় ঊর্ধ্বশ্বাসে একটা জায়গায় দাঁড়িয়ে দুই হাঁটু চেপে ধরে হাঁপাতে লাগলো। জ্ঞানেন্দ্র পাহাড়ি মানুষ, তাই প্রায় কাছাকাছি এসে গেছে, কিন্তু গোদাবরী এখনো অনেকটা দূরে। এবারে আসার সময় আর ওই বিশাল ব্যাকপ্যাকটা আনা হয়নি, তাই টর্চটা গাড়িতেই রয়ে গেছে। মোবাইলের টর্চ জেলে অতি সাবধানে আসছে সে। কৈলাস ওখানে দাঁড়িয়েই হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল, এখানেই ছিল না সিগারেটের গন্ধটা? দূর বাবা, সে অত মনে আছে নাকি? হাঁপাতে হাঁপাতেই উত্তর দিল গোদাবরী, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তাও কৈলাস খানিকটা উঁকি দিল। তারপরে জ্ঞানেন্দ্রর হাত দুটো ধরে বলল, একবার নিচে নামে দেখবি প্লিজ? আমি জানি এটা ভয়ঙ্কর একটা অন্যায় আবদার হয়ে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা একটা সম্ভব নয়। তুমি নেপালি পাহাড়ি মানুষ, তুমি পারবে। জ্ঞানেন্দ্র, প্লিজ একবার দেখবে নিচে নামে? জ্ঞানেন্দ্রকে আর দ্বিতীয়বার বলতে হলো না। বিগত কয়েকদিন ধরে সন্ধেবেলা আসার পথে নিখোঁজ হয়ে যায় যাত্রীরা, তারপর তাদের লাশ পাওয়া যায় খাদ থেকে। কৈলাসের চোখের ইশারাতেই জ্ঞানেন্দ্র বোধহয় বুঝে গেল তার এখন কি কর্তব্য। সেই অন্ধকার রাতে চারিদিকে ঘন জঙ্গল, না জানি কোন বিষাক্ত পোকা ঘাপটি মেরে বসে আছে গাছের ডালে। সেই ডাল ধরে এক আশ্চর্য ক্ষিপ্রতায়, কিছুটা অভিজ্ঞতায় আর কিছুটা আন্দাজে ভর করে নেমে গেল সে একেবারে খাদে। গোদাবরী ততক্ষণে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়েছে কৈলাসের পাশে। এই এই অন্ধকারটার মধ্যে লোকটাকে এভাবে খাদের মধ্যে নামিয়ে দিলে? কৈলাস তার কথার কোনো উত্তর না দিয়ে নিচে তাকিয়ে রইল। বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে জ্ঞানেন্দ্র আবার উঠে এলো একইভাবে, তবে এবার তার চোখ মুখ থমথমে। সাহাব, ও ম্যাডাম পড়ে আছে খাদের নিচে, জিন্দা নেই হ্যাঁ সাহাব। কৈলাস মাথা নিচু করে একটা নিঃশ্বাস ছেড়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জ্ঞানেন্দ্র প্রায় ঝাঁপিয়ে ওদের সামনে গিয়ে আড়াল করে দাঁড়ালো। কৈলাস কিছু জিজ্ঞাসা করার আগেই দেখে এক ভয়ঙ্কর জন্তু ওদের একেবারে সামনে। জন্তু নাকি অন্য কিছু?
মুখটা ভাল্লুকের মতো, হাত পা ঘন লোমে ঢাকা, কিন্তু ভাল্লুক নয়। জ্ঞানেন্দ্র চাপা স্বরে বলে উঠল, সাহানা মানছে ভাল্লুক মানুষ, ই জঙ্গলের अपदेवता, জঙ্গলকে রক্ষা করে। জ্ঞানেন্দ্র ভক্তি ভরে হাত জোড় করে কিসব যেন মন্ত্র পাঠ করতে শুরু করলো। আর সেই জন্তু বা অপদেবতা যাই হোক না কেন, চিৎকার করে একটা হাড় কাঁপানো হুঙ্কার দিয়ে উঠল বেশ কয়েকবার। কৈলাস জ্ঞানেন্দ্রকে ডিঙিয়ে একবার ধরার চেষ্টা করলো সেই অপদেবতাকে, কিন্তু সে 2 পা করে পিছিয়ে হঠাৎ একটা লাফ দিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জ্ঞানেন্দ্র, ধরো ওকে! কৈলাস চিৎকার করে উঠল। জ্ঞানেন্দ্র এরকম কিছু ভাবতেও পারেনি। সে আঁতকে উঠে বলল, কি বলছেন কি সাহাব? ওটা সাহানা মানজে আছে। আমাদের ই জঙ্গলের নেপালিরা ওকে খুব মানে। ও জঙ্গলকে বুড়া আত্মাদের থেকে রক্ষা করে। সন্ধ্যের পর আমরা নেপালিরা মনে করি জঙ্গল শুধু জানোয়ারদের জন্য আছে, এখানে কোনো ইনসান আসতে পারে না। তাই হয়তো সাহানা মানজে ওই মাদামকে ধাক্কা মেরেছে। কৈলাস আবার রাগে চিৎকার করে উঠল, ওই ম্যাডামের পরে আমরা নেমেছি পাহাড় থেকে। তোমার সাহানা মানছে আমাদের দেখা দিল না কেন? ওর পায়ে জুতো আছে, আমি স্পষ্ট দেখেছি ওর পায়ে জুতো আছে। কোনো অপদেবতা জুতো পরে নাকি? ও যখন চিৎকার করছিল তখন ওর মুখ দিয়ে বিয়ারের গন্ধ বেরোচ্ছিল। বিয়ার বিয়ার বিয়ার, ভাল্লুক নয়, মদ। লোকটা একটা খুনি, বেশি দূর যেতে পারেনি এখনো। আমি যাব। গোদাবরী প্রায় জাপটে ধরল কৈলাসকে। এই এই শোনো, কি ব্যাপারটা কি তোমার বলো তো? মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম একটা ঘন জঙ্গল যেখানে সকালবেলাতেই লোক যায় না, আর তুমি সেখানে রাত্রিবেলা যাবে? আর কি ভয়ঙ্কর একটা... এটা কোনো অপদেবতা নয়, ও খুনি। আমি 100% শিওর। জ্ঞানেন্দ্র, তুমি ম্যাডামকে নিয়ে হোমস্টেতে ফিরে যাও। দুজনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে যেখান দিয়ে সেই ভাল্লুক মানুষ গিয়েছিল সেদিকে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল কৈলাস। সরি ম্যাডাম, আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। সেদিন রাতেই উদ্ধার করা হয়েছে নাতাশার মৃতদেহ। একজন ট্যুরিস্ট বেড়াতে এসে খাদে পড়ে গেছেন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন নিশ্চয়ই সব রকম সাহায্যই করবেন, কিন্তু তাই বলে একজন কথা নেই বার্তা নেই জঙ্গলের ভেতর ঢুকে গেল, তাকে ফিরিয়ে আনার দায়িত্ব কোনোভাবে পুলিশের ওপর বর্তায় না। সাহায্য করতে পারবেন না মানেটা কি? ঝাঁঝিয়ে ওঠে গোদাবরী। আমার হাজবেন্ড ওই খুনিটিকে দেখেছিলেন, আর সেই জন্য উনি তার পিছু ধাওয়া করেছেন। এখন আপনারা যদি বলেন সাহায্য করবেন না, তাহলে কি করে চলে? জব বাবা, আপনার হাজবেন্ড স্পাইডারম্যান নাকি? কে বলেছিল ওনাকে ভাল্লুক মানুষের পেছনে ধাওয়া করতে? জ্ঞানেন্দ্রর মুখ থেকে ভাল্লুক মানুষের কথাটা প্রায় পুরো পশ্চিম সিকিমেই প্রচার পেয়ে গেছে। সাহানা মানছে জঙ্গলকে রক্ষা করে তিনি যখন পছন্দ করছেন না, তখন এই জঙ্গলে মানুষের যাওয়ারই কোনো দরকার নেই। হয়তো এরকম ছোটখাটো কিছু ঘটনা দেখিয়ে উনি সংকেত দিতে চাইছেন। এখনো সাবধান না হলে হয়তো সামনে আরো বড় বিপত্তি আসতে চলেছে। এমনিতেই আজকাল পাহাড়ে কত গরম পড়ছে, কথা নেই বার্তা নেই, ধস নামছে। এসবের জন্য দায়ী হলো এই অতিরিক্ত ট্যুরিস্ট। সব জায়গায় মানুষের যাওয়ার কি খুব প্রয়োজন আছে? কিছুটা, অন্তত কিছুটা জায়গা যদি প্রকৃতি নিজের মতো থাকতে চায়, তাহলে সমস্যা কোথায়? সাধারণ লোকাল নেপালি কিছু মানুষ কালুকের হোমস্টেতে এসে গোদাবরীকে রীতিমতো শাসিয়ে গেল। সাহানা মানজে মানুষদের ঘৃণা করে। সাহাব উস জঙ্গলে ঢুকে ঠিক করেনি। কাল রাতের পর থেকে এতটা সময় কেটে গেল, এখনো সাহাব ফিরে আসেনি। মানে আর কখনো ফিরে আসার চান্স নেই মাদাম। আপনি ফিরে যান। আপনি ফিরে না গেলে হয়তো সাহানা মানজে রেগে গিয়ে জঙ্গল ছেড়ে আমাদের এই লোকালয়ে নেমে আসবে। তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব মাদাম। একবার যদি সাহানা মানজে রেগে যায়, তাহলে এসব লোকালয় ভেঙে দিয়ে জঙ্গল বানা দিবে। চারদিক থেকে এত কথা শুনতে শুনতে গোদাবরী কেমন যেন বিধ্বস্ত হয়ে যাচ্ছে। বারবার রাগ হচ্ছে কৈলাসের উপর। সত্যিই তো, সে স্পাইডারম্যান নাকি? কি দরকার ছিল ওই খুনিটার পিছনে দৌড়ানোর? সে খুনি হোক কিংবা অপদেবতা,
তারা তো শুধু দুদিনের জন্য এখানে ঘুরতে এসেছিল। এর মধ্যে ওভাবে সব ফেলে ওই জঙ্গলে চলে যাওয়ার যে কি প্রয়োজন পড়ল ভগবানই জানেন। কালুকে থাকার মেয়াদ শেষ। কালই দুপুরের মধ্যে তাদের ঘর ছেড়ে দেওয়ার কথা, অথচ কৈলাসের কোনো খবর নেই। রিসেপশনের সেই ভদ্রলোক দুবার মাথা চুলকোতে চুলকোতে এসে বলে গেলেন, আপনারা তো চলে এসেছিলেন বাসা থেকে, আবার যে কেন গাড়ি ঘোরালেন? এই কেনর কোনো উত্তর নেই গোদাবরীর কাছে। সেদিন বিকেলে একা একাই বসেছিল সে ঘরের সামনের বারান্দায়। হঠাৎ একটা চেনা গলার ডাক শুনে চমকে গেল গোদাবরী। মাদাম! জ্ঞানেন্দ্র এসেছে। কেন জানি না গোদাবরীর সব রাগ এসে পড়ল জ্ঞানেন্দ্রর ওপরে। যদি সে গাড়ি না ঘোরাতো তাহলে তো এই বিপদ হতো না। কে বলেছিল অমন অন্ধকারের মধ্যে খাদের নিচে নামতে? তাহলে তো নাতাশার খুনের ব্যাপারে তারা জানতে পারত না। কৈলাস যখন জঙ্গলের দিকে চলে গেল তখন কে বলেছিল জ্ঞানেন্দ্রকে অমন হাওয়ার মতো দাঁড়িয়ে থাকতে? জ্ঞানেন্দ্র কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই গোদাবরী গম গম করে বলে উঠল, কি হয়েছে কি? তুমি ওকে শাসাতে এসেছো নাকি? আমাকে ফিরে যেতে হবে তাই তো? না হলে সাহানা মানছে এসে তোমাদের বাড়ি ঘর সব নষ্ট করে জঙ্গল বানিয়ে দিয়ে যাবে। আমি কোথাও যাব না। কৈলাস না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। গোদাবরী এক তরফা বলেই গেল। জ্ঞানেন্দ্র চুপচাপ শুনে গেল খানিকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, মাদাম, নেপালি বস্তির লোক আপনার উপর একটু রেগে আছে। সাহাব যে এইভাবে সাহানা মাঞ্ঝের উপর অ্যাটাক করবে এটা ওরা ভালোভাবে নিচ্ছে না। হ্যাঁ, তুমি তো ওদের এটা জানিয়েছ। তুমি না বললে তো এটা ওরা জানতে পারতো না, তাই না? বেচারা জ্ঞানেন্দ্র মুখ নিচু করে নিল। আসলে পরপর এই দুর্ঘটনাগুলো কে ঘটাচ্ছে সেটা জানতে পেরেই সে সাহানা মাঞ্ঝের নাম নিয়েছিল, কিন্তু তার জন্য যে লোকজন ম্যাডামের ওপর রেগে যাবে সেটা বুঝতে পারেনি জ্ঞানেন্দ্র। গোদাবরীর কথার কোনো উত্তর না দিয়ে খুব শান্তভাবে বলল জ্ঞানেন্দ্র, মাদাম, এখান থেকে কিছুটা দূরে সারাং, ওখানে একটা চার্চ আছে। ওখানকার ফাদার হেনরি জর্জ এই নেপালি বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের পড়ায়। এখানকার এসব বিশ্বাসগুলোকে কুসংস্কার বলে। আজকেও শুনছিলাম কয়েকজনকে রাস্তায় ধরে বকাবকি করছিলেন যে সাহানা মাঞ্ঝে বলে কিছু হয় না। মাদাম, আপনি একবার ফাদারের সঙ্গে কথা বলুন। জ্ঞানেন্দ্র হয়তো ভুল কিছু বলেনি, কিন্তু এখন এই মুহূর্তে এসব শুনতে ভালো লাগছে না। গোদাবরী আবার চেঁচিয়ে বলল, না না, আমার কাউকে লাগবে না। আমি এখানেই থাকবো। আমি এখানেই কৈলাসের জন্য অপেক্ষা করব। ও ঠিক এখানেই আসবে। গোদাবরী বলল বটে, কিন্তু সবসময় চেঁচামেচি করলেই তো সবাই সবটা মেনে নেয় না। রিসেপশনের ভদ্রলোকটি বার দুয়েক ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করে একবার সরাসরি বলেই দিলেন, ম্যাডাম, আপনাদের বুকিং কিন্তু কাল অবধি ছিল। কাল কিন্তু আপনাকে ঘর খালি করে দিতে হবে। সে কি? সেটা কি করে সম্ভব? কৈলাস তো এখনো ফেরেনি। আমি না হয় আরো কয়েকটা দিনের অ্যাডভান্স করে দিচ্ছি আপনাকে। সরি ম্যাডাম, আমাদের ঘর সব বুকড হয়ে গেছে আগে থেকেই। হয়তো সত্যিই বলেছেন তিনি, কিন্তু তাও চেষ্টা করলে কি একটা ঘরের ব্যবস্থা হতো না? কিন্তু না, হোমস্টে থেকে কেউ কোনো রিস্ক নিতে চায় না। লোকাল নেপালি বস্তির লোকেরা ক্ষেপে উঠেছে। কখন আবার কি ঝামেলা শুরু হয়ে যায়। আর সত্যি যে জেনে বুঝে এমন বিপদের মধ্যে ঝাঁপ দেয় তাকে কে কিভাবে সাহায্য করতে পারে? আবার গুটি গুটি পায়ে এগিয়ে এলো জ্ঞানেন্দ্র। মাদাম, গোদাবরী একবার তাকালো জ্ঞানেন্দ্রর দিকে, তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কাল সকালে গাড়ি নিয়ে এসো, যাব ওখানে। সকাল হতে না হতেই গোদাবরী তার লাগেজ গুছিয়ে নিয়ে
হোমস্টের সমস্ত দেনা পাওনা মিটিয়ে জ্ঞানেন্দ্রর গাড়িতে উঠে বসল। গাড়িটা চলতে শুরু করলো। গোদাবরী একবার পিছন ফিরে দেখল। কি যে করে না কৈলাস, এই কদিন কতবার গাড়ি থেকে পিছন ফিরে দেখেছে হোমস্টেটাকে, এত বিশ্রী কোনো দিন লাগেনি। অন্ধকার অন্ধকার আর শুধুই অন্ধকার। জঙ্গলের ভেতরে সূর্যের আলো একেবারেই ঢোকে না। একটা অদ্ভুত সোদা সোদা ভিজে ভিজে গন্ধে ভরে আছে চারদিক। প্রথমটায় ছপ ছপ করে অনেকটা দূর চলে এসেছিল কৈলাস, কিন্তু ওই লোকটা যে কোথায় হারিয়ে গেল। কিন্তু বারবার মনে হচ্ছে যেন লোকটা খুব কাছেই কোথাও আছে। পাতায় বিছানো রাস্তায় পাহাড়ের খাজ ভাজ কিছু বোঝা যাচ্ছে না। প্রায় এবড়ো খেবড়ো পাথরের উপর পড়ে পায়ে হোঁচট খাচ্ছে কৈলাস। একবার মনে হলো কি একটা পিচ্ছিল পদার্থের উপর পা পড়ল। একটা তপাত করে আওয়াজ হলো। সাপ নাকি? হতে পারে। কৈলাস একবার পাটা উঠিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছু লাভ হলো না। এই ভয়ানক অন্ধকারে নিজের হাত পাও পরিষ্কার করে দেখা যায় না। বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছে কৈলাস। হাতে ঘড়ি মোবাইল কিছু নেই। গাড়ি থেকে এমনভাবে নেমে এসেছিল সঙ্গে কোনো কিছুই আনার কথা মনে হয়নি। এতক্ষণ ধরে এই অনভ্যস্ত পাহাড়ি অঞ্চলে চলতে চলতে হাঁপ ধরে গিয়েছিল কৈলাসের। একটা গাছ থেকে ঝুলে আসা লতা ধরে খানিকটা দম নেওয়ার চেষ্টা করলো কৈলাস, কিন্তু দুঃখের বিষয় ওটা বোধহয় কোনো লতা ছিল না। একটা বীভৎস চিৎকার করে কি একটা জন্তু যেন ঝাঁপিয়ে পড়ল কৈলাসের ওপর। রেড পান্ডা হবে বোধহয়। এভাবে লেজ ঝুলিয়ে রেড পান্ডাই গাছের উপর ঝুলে থাকে। এমনভাবে লেজে হাত দেওয়ায় তীব্র আক্রোশে জন্তুটা কৈলাসকে মাটিতে ফেলে আঁচড়ে কামড়ে শেষ করে দিল। তারপর তীব্র বিরক্তি দেখাতে দেখাতে ঘোঁত ঘোঁত করতে করতে আপন মনে চলে গেল। কৈলাস হাত দিয়ে নিজের মুখটা বোলাতে বোলাতে উঠতে গেল। রক্ত না বের হলেও বেশ কিছু আঁচড়ের দাগ আছে। জ্বালা জ্বালা করছে। মুখের উপর হাত বোলাতে বোলাতে উঠছিল কৈলাস। একটা তীব্র হুঙ্কারে আবার ব্যালেন্স হারিয়ে ধপাস করে পড়ে গেল কৈলাস। অন্ধকারের মধ্যে এতক্ষণ থেকে চোখ সয়ে গিয়েছিল কৈলাসের। খানিকটা আবছা আবছা দেখা যাচ্ছে এখন। সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটা। মুখটা ভাল্লুকের মতো, সারা গায়ে লোম, কিন্তু ভাল্লুক নয়। শরীরটা মানুষের মতো। কি বলেছিল জ্ঞানেন্দ্র? সাহানা মানছে, ভাল্লুক মানুষ। কৈলাস এবার পায়ের দিকে তাকালো। একদম ঠিক দেখেছিল সে। পায়ে জুতো পরা আছে। কোনো অপদেবতা তো জুতো পরবে না। সামান্য কিছু মুহূর্ত সময় নিল কৈলাস। তারপর ঝাঁপিয়ে পড়ল সেই সাহানা মাঞ্ছের ওপরে। প্রথমেই পা ধরে টেনে জুতোটা খোলার চেষ্টা করল, কিন্তু তার আগেই সেই ভয়ঙ্কর লোকটা দু হাত দিয়ে চেপে ধরল কৈলাসকে। অদ্ভুতভাবে সাহানা মাঞ্ছের দুটো চোখ জ্বলে উঠল। দুটো নীলচে আলো। কেমন যেন অবশ হয়ে আসছে কৈলাসের হাত দুটো। চোখের সামনে শুধু দুটো নীলচে আলো, আর কিছু নেই। বন জঙ্গল, বড় বড় গাছ সব যেন এক নিমেষে অদৃশ্য হয়ে গেছে। শুধু দুটো নীল আলো জ্বলছে, আর কানে আসছে একটা বীভৎস হুঙ্কার। কয়েকটা মুহূর্ত, তারপরেই যেন চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল কৈলাসে। কেমন একটা আচ্ছন্নের মতো পড়ে গেল মাটিতে। সারঙের নেপালি বস্তিটা ঘুমিয়েছিল। হঠাৎ ঘুম ভাঙল একটা হুঙ্কারে, আর তার সাথে একটা বীভৎস পোড়া পোড়া গন্ধে। তবু আবেশে সবাই বিছানা আঁকড়ে শুয়েছিল। কিন্তু একটা সময় পরে এই দম বন্ধ করা গন্ধের জন্য আর থাকা গেল না। খানিকটা সম্বিত ফেরার পরেই সবাই চমকে উঠে দেখল
সারা বস্তিতে আগুন লেগে গেছে, আর সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে শাহানা মানছে। তার মুখটা ভাল্লুকের মতো, আর সারা শরীরে ঘন লোম। তবে ভাল্লুক নয়, ভাল্লুক মানুষ। আতঙ্কে চিৎকার করে উঠল সবাই, কিন্তু তাদের সেই চিৎকার ছাপিয়ে শোনা গেল শাহানা মানছের হুঙ্কার। মনে হচ্ছে যেন খুব রেগে আছে শাহানা মানছে। হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দেবে। যে যেখানে ছিল হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়তে শুরু করল। যদি এই ভয়ঙ্কর অপদেবতার রাগ কমে, কিন্তু আজ যেন এই রাগ কমার নামই করছে না। ভোরের আলো ফুটছে, আগুন নিভে গেছে, কিন্তু এখনো কালো কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে চারিদিকে। সারুংয়ের নেপালি বস্তিটার কোনো চিহ্ন নেই আর কোথাও। গুমড়ে গুমড়ে একটা কান্না ভেসে আসছে চারদিক থেকে। পুড়ে যাওয়া টিনের চাল, কাঠের বেড়া সরিয়ে সবাই খুঁজে খুঁজে দেখছে প্রয়োজনীয় কিছু জিনিস আস্ত আছে কিনা। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয়েছে জ্ঞানেন্দ্র। বাড়ির সামনেই তার ঝকঝকে সুন্দর গাড়িটা রাখা ছিল, সেটা পুড়ে গেছে। কোনো অস্তিত্ব নেই তার। বাড়ির একপাশে চা বিস্কুটের একটা দোকান ছিল, সেটাও শেষ হয়ে গেছে। বেশ কয়েক মাসের জিনিস কিনে রাখা ছিল, সেগুলো সব পুড়ে গেছে। বস্তির মাথারা বারবার তার কানের কাছে বলে যাচ্ছে সেই ওই ম্যাডামকে ফাদারের কাছে রেখে এসেছে কিনা। তাই শাহানা মানছের রাগ তার ওপরই পড়েছে বেশি করে। আর উপায় নেই, শাহানা মানছে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে। এবার সব পুড়িয়ে আবার জঙ্গল করে দেবে। এসব কথা শুনে গর্জে ওঠে জ্ঞানেন্দ্র। ফাদার বলেছেন তো সাহানা মানজে বলে কিছু হয় না। ওই ওই সাহাবও তো বলেছিল লোকটা জুতা পরেছিল। এ কোনো বুড়া আদমির কাম আছে। আবছা আবছা ভোরের আলোয় দেখা যাচ্ছে পোড়া বস্তিটাকে। জ্ঞানেন্দ্র মুখ বুজে নিজের পোড়া ঘর পরিষ্কার করছে। হঠাৎ মনে হলো কে যেন পিছন থেকে তার কাঁধে হাত রাখল। চমকে উঠল জ্ঞানেন্দ্র। কালুকের আশেপাশে এখন থমথমে পরিবেশ চলছে। ট্যুরিস্ট আসছে, সবাই হাসি মুখে তাদের স্বাগত জানাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে। না জানি রাত হলেই শাহানা মানছে আবার কোথায় আক্রমণ করবে। সেদিনের সেই নেপালি বস্তিতে আগুন লাগার ঘটনা শুনে অনেক ট্যুরিস্টই তাদের বুকিং ক্যান্সেল করে চলে গেছে। তাই ওপর মহল থেকে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। একটা পিছিয়ে পড়া অংশ সবেমাত্র কিছু ট্যুরিস্টের জন্য একটু সচ্ছলতার মুখ দেখছিল। এক্ষুনি যদি আবার ভয়ে মানুষ এখানে আসা বন্ধ করে দেয়, তবে খুবই খারাপ ব্যাপার হবে। হিলি থেকে বার্সার সেই রডোডেনড্রন ঘেরা জায়গাটা কেমন যেন অনাথ শিশুর মতো পড়ে রয়েছে। তবে সেদিনকে এক মহিলা যেন একাই চলে গেল বার্সার দিকে। মুখটা দেখা যাচ্ছে না, পানামা টুপি আর কালো চশমার জন্য মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। বেশ রিজু চলার ভঙ্গি মেয়েটির। গুনগুন করে গান করতে করতে মেয়েটি চলে গেল ওপরে। তবে বার্সা থেকে আবার নিচে নামতে বেশ সন্ধে হয়ে গেল। আর ঠিক 1.5 কিলোমিটার বাকি থাকতেই অদ্ভুত দুটো আলো আর তার সাথে একটা গান, প্রথমে নেপালিতে আর তারপর হিন্দিতে। अकेला जीना मना है, अकेला जीना मना है, अकेला जीने वालों के मरना जरूरी है, अकेला जीना बना है। আস্তে আস্তে এগিয়ে আসছে আলোটা, আর একটা লোমশ হাত এই বুঝি মেয়েটাকে
কিন্তু তার আগেই একটা ভয়ঙ্কর শব্দ হলো, রিভলভারের গুলির শব্দ। এমন অচেনা অদ্ভুত শব্দ বার্সার এই জঙ্গল বোধহয় কোনো দিন শোনেনি। অন্ধকারে ঘুমিয়ে পড়া জঙ্গল যেন তীব্র প্রতিবাদ করে উঠল। গাছের ফাঁক দিয়ে, লম্বা লম্বা ঝুলন্ত লতার ফাঁক দিয়ে নানা রকম জীবজন্তু আর পাখির আওয়াজ শোনা গেল। সাহানা মানছের নীল চোখ দুটো একবারের জন্য নিভে আবার জ্বলে উঠল, কিন্তু ততক্ষণে তার উপর ঝাঁপিয়ে পড়েছে কৈলাস আর জ্ঞানেন্দ্র। ইন্সপেক্টর আর তার পুরো টিমও ঘিরে ফেলেছে তাকে। এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে লোকটা একজোড়া কালো স্নিকার পরে আছে। জ্ঞানেন্দ্র চিৎকার করে বলে উঠল, ফাদার বলেছেন সাহানা মানজে বলে কিছু হয় না। এই একটা বুড়া আদমি আছে, সালা আমাদের পুরা বস্তি জ্বালিয়ে দিল, আমার গাড়িও জ্বালিয়ে দিল। এ সালাকে আমি ছাড়বো না। কৈলাসকে চেনা যাচ্ছে না। দুদিনের না কাটা দাড়িতে একেবারে যেন অন্য মানুষ হয়ে উঠেছে সে। সারা শরীরে প্রচুর ক্ষত, জোঁক আটকে থাকার দাগ, ঠোঁটটা কালো হয়ে গেছে। কে জানে কোনো বিষাক্ত পোকা কামড়েছে নাকি। গলার স্বরটাও যেন কেমন অন্যরকম হয়ে গেছে, আগের চেয়ে অনেক কঠিন। জ্ঞানেন্দ্র, একবার দেখার ইচ্ছে হচ্ছে না এই ভাল্লুকের মুখোশ পরে সাহানা মানছে সেজে থাকা লোকটা আসলে কে? জ্ঞানেন্দ্র দু হাত দিয়ে চেপে ধরে আছে লোকটার হাত, আর একটা ধরে আছে কৈলাস। হাতটা ছেড়ে মুখোশ খোলার সাহস হলো না জ্ঞানেন্দ্র। কাজটা করে দিলেন ইন্সপেক্টর সাহেব, আর মুখোশটা খুলতেই চমকে উঠল সবাই। এ কি? এ তো ফাদার হেনরি জর্জ। চিৎকার করে বলে উঠল গোদাবরী। পানামা টুপি আর কালো চশমার আড়ালের মানুষটাকে এখন বেশ ভালো করেই চেনা যাচ্ছে। কৈলাস আর জ্ঞানেন্দ্রর হাত ছাড়িয়ে ফাদার হেনরি ঝাঁপ দিতে গেল খাদের মধ্যে, কিন্তু কৈলাস আবার ঝাঁপিয়ে পড়ল তার পিঠের ওপরে। সর্বশক্তি দিয়ে সে আঁকড়ে ধরে আছে ফাদার হেনরিকে। এই লোকটা কোনো ফাদার নয়, একটা সাইকো কিলার। সোলো মহিলা ট্রাভেলার দেখলে তাদের খাদে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুন করে। কৈলাসের চাপে কাবু ফাদার হেনরি একেবারে পশুর মতো হুঙ্কার দিয়ে উঠল। তাকে আটকাতে ইন্সপেক্টর সাহেবকে আরেকবার গুলি চালাতে হলো। আগেরটা ছিল ফাঁকা আওয়াজ, আর এবারেরটা পায়ে। তীব্র আর্তনাদ করে উঠল ফাদার। কালুকের সেই হোমস্টের বারান্দায় কফি খেতে খেতে কথা হচ্ছিল। কৈলাসকে প্রায় সকলে ঘিরে বসে আছে। গোদাবরী তো আছেই, জ্ঞানেন্দ্র, রিসেপশনের ভদ্রলোক এবং ইন্সপেক্টর সাহেবও আছেন। কৈলাস এখন দাড়ি টাড়ি কেটে অনেকটা স্বাভাবিক হয়েছে। সকলেই জানতে চায় ওই জঙ্গল থেকে কৈলাস বের হলো কি করে। সেদিন ঝোঁকের মাথায় লোকটার পিছু ধাওয়া করে জঙ্গলে চলে গেলাম, কিন্তু এই অন্ধকারের জঙ্গল ভেঙে চলা কি আর আমার কম্য? একটু বাদেই লোকটাকে হারিয়ে ফেললাম। একবার ভেবেছিলাম ফিরে আসব, কিন্তু সেটাও তখন আর সম্ভব নয়। ফেরার রাস্তাও হারিয়ে ফেলেছি ততক্ষণে। অন্ধকারে রাস্তা হারিয়ে ঘুরছি, আবার দেখা পেলাম ওই ভাল্লুক মানুষের। আগেরবারও দেখেছিলাম, তবে এবার একেবারে স্পষ্ট চোখে পড়লো লোকটার পায়ে জুতো আছে। জন্তু বা অপদেবতা যাই হোক না কেন, সে নিশ্চয়ই জুতো পরবে না। কিন্তু লোকটাকে কাবু করা আমার একার পক্ষে ঠিক সম্ভব হচ্ছিল না। লোকটার গায়ে অসম্ভব জোর। তবু একবার শেষ চেষ্টা করেছিলাম, ঝাঁপিয়ে পড়লাম লোকটার উপর। কিন্তু তখনই দুটো নীল আলো জ্বলে উঠল। লোকটা ওর চোখের ঠিক ওপরে দুটো ছোট টর্চের মতো কিছু একটা পড়তো। ওই নীল আলো দুটো দিয়ে সম্মোহন করত। আর তাই যারা খাদে পড়েছিল তারা পড়ার আগে চিৎকার করেনি, এমনকি কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচারও চেষ্টা করেনি। ওই নীল আলো দুটো আমাকেও সম্মোহন করেছিল। একেবারে অচেতন হয়ে পড়েছিলাম জঙ্গলের মধ্যে। একটা অদ্ভুত ব্যাপার, লোকটা ওই অবস্থায় আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু মারেনি। হয়তো ভেবেছে ওইভাবে জঙ্গলের ভেতর পড়ে থাকলে এমনিতেই কোনো জন্তু আমার ভবলীলা সাঙ্গ করে দেবে। কিন্তু জঙ্গলের জন্তুদের মধ্যেও একটা এথিক্স আছে। অজ্ঞান অসহায় শিকারদের শিকার তারা করে না। আমি দিব্যি একটা রাত ওই জঙ্গলের মধ্যে শুয়ে কাটিয়ে দিলাম, তবে জন্তুর হামলা না হলেও হারামজাদার জোঁকগুলো আমাকে ছাড়লো না। জ্ঞান যখন ফিরল,
দেখলাম আমার সারা গায়ে জোঁক বসে আছে। এক একটা জোঁক রক্ত খেয়ে ফুলে বোধহয় 500 গ্রাম ওজন করে ফেলেছে। প্রথমত জায়গা ছেড়ে উঠতে পারছিলাম না, তারপর অনেক কষ্টে উঠলাম। আবার শুরু হলো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা গিয়ে দেখলাম জঙ্গলের ভেতর দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তার শেষে একটা চার্চ, আর চার্চের পাশে একটা বাংলো। বাংলোটা দেখে মনে প্রথমে খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু সেখানে ঢোকার মুখে একটা সুর একে ওই লোকটার জুতো জোড়া দেখলাম। আমার বুঝতে আর বাকি রইল না ওই চার্চের ফাদারই সাহানা মানছে সেজে লোককে খুন করে। লোকটা আসলে মানসিক রোগী, মুখে বড় বড় কথা বলে গরিব মানুষদের শিক্ষিত করার ভান করে, কিন্তু আসলে ওর নিজেরই মানসিক সমস্যা আছে। কোনো মহিলা একা একা ট্রাভেল করছে দেখলেও সহ্য করতে পারে না। আজ পর্যন্ত কালুকে যতগুলো খুন হয়েছে সব ক্ষেত্রেই সোলো মহিলা ট্রাভেলাররাই ওর ওই বিকৃত মানসিকতার শিকার হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, লোকটা দিনের বেলায় নেপালি বস্তিতে ঘুরে ঘুরে সাহানা মানছের অস্তিত্ব অস্বীকার করে বলে বেড়ায় এসব নাকি কুসংস্কার, আর রাতের বেলায় নিজেই সাহানা মানছে সেজে ঘুরে বেড়ায়। জ্ঞানেন্দ্র অনেকক্ষণ ধরে উসখুস করছিল। এবার একটু সময় পেয়ে বলল, সাহাব, আপনার তখন তো এত শরীর খারাপ, আপনি কি করলেন? ওখানে আর বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে বলে মনে হলো না। লোকটা বুঝে গেছে, আমি বুঝতে পেরেছি ও বেটা কোনো অপদেবতা নয়, একেবারে নির্ভেজাল মানুষ। তাই একবার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর এখন আমাকে সামনে দেখতে পেলে আবার খুন করার চেষ্টা করবে। তবে তখনও বুঝতে পারিনি গোদাবুড়ি ওখানে আছে। সত্যি কি অদ্ভুত না? বলল গোদাবরী। লোকটা যখন আমাকে ওখানে থাকতে দিল, কি সুন্দর ব্যবহার ছিল লোকটার। একবারের জন্য কিচ্ছুটি বুঝতে দেয়নি, উল্টে আমার কাছে কত সমবেদনা জানালো। বলল, এত চেষ্টা করেও নেপালি বস্তির মানুষগুলোকে শিক্ষিত করতে পারলাম না, ওদেরকে এতবার করে বুঝিয়েও বোঝাতে পারছি না যে সাহানা মানছ বলে কিছু হয় না। নেপালি বস্তির লোকেরা ওরা তো রেগে গিয়ে হোটেলে গিয়ে হুমকি দিয়ে এসেছিল, চার্চে এসেও আমাকে হুমকি দিয়ে গেছিল। উনি তো তখন ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, আমাকে প্রোটেক্ট করলেন, আর তারপর এত কাণ্ড। তারপর রাতের অন্ধকারে নেপালি বস্তিতে গিয়ে আগুন ধরিয়ে সাহানা মানছে সেজে হুঙ্কার দিয়ে যাতে ওরা তোমাকে ফিরে যেতে আরো চাপ দেয়। কথাগুলো বলতে বলতে যেন ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো কৈলাসে। সেদিন সারা সকালটাও বনে বনে কাটালাম। আন্দাজ করেছিলাম নেপালি বস্তির লোকেরা আমার উপর রেগে থাকবে। সকালবেলা এমন রক্তাক্ত চেহারা নিয়ে ঘুরে বেড়ালে নির্ঘাতদের চোখে পড়ে যেতাম। রাতে আবার বের হলাম জঙ্গল থেকে, কিন্তু বোধহয় একটু দেরি করে ফেললাম। আগুনের হলকা অনেক দূর থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ওখানে পৌঁছানোর আগেই সারা বস্তিটা পুড়িয়ে দিয়েছিল লোকটা। আর সবচেয়ে বেশি ক্ষতি করেছিল জ্ঞানেন্দ্র, যাতে আবার প্রমাণ হয় যে জ্ঞানেন্দ্র আমাদের সাহায্য করেছে, গোদাবরীকে নিরাপদে চার্চে রেখে এসেছে। সেজন্যই সাহানা মানছে ওর উপর এত রেগে আছে। আমার ভাগ্য ভালো ছিল, নেপালি বস্তিতে গিয়েই জ্ঞানেন্দ্রর সাথে দেখা হয়। ওর সাহায্যেই পুলিশের সাথে দেখা করি। ফাদারের সাথে মারপিট করার সময় ওর এই লোমশ চামড়া থেকে কিছুটা লোম উঠে এসেছে। সেটা পরীক্ষা করে এটা প্রমাণ হয় ওটা কোনো জন্তুর লোম নয়, জীবিত কোনো মানুষ বা অপদেবতা যাই হোক না কেন তার দেহের অংশ নয়। এটাও প্রমাণ হয় আমি যা বলছিলাম সেটাই সত্যি। ও একটা খুনি, লোকের সামনে লুকিয়ে থাকার জন্য সাহানা মানছে সেজে আছে। এরপরেই জ্ঞানেন্দ্র আর আমি মিলে আজকে নাটকটা প্ল্যান করি। গোদাবরীকে সোলো ট্রাভেলার সাজিয়ে বার্সা পাঠাই, আবার হিলিতে ফিরিয়ে আনি। ঠিক 1.5 কিলোমিটার আগে, যেখানে রাস্তার সব থেকে কঠিন, সেখানেই হাজির হয় সাহানা মানছে। পরের ঘটনাটা তো সবার সামনেই হয়েছে। চারদিকে একটা বেশ খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। কয়েকদিনের আতঙ্ক যে এভাবে শেষ হবে সেটা বোধহয় কেউ ভাবতে পারেনি। নেপালি বস্তি থেকেও বেশ কিছু লোক এসে কৈলাস আর গোদাবরীর কাছে ক্ষমা চেয়ে গেল। বার্সা থেকে হিলির এই রহস্যময় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া মানে এবার এখানে ট্যুরিস্টও বেশ বিনা বাধায় আসতে পারবে। সেই আনন্দে হোমস্টে থেকে কৈলাসদের স্পেশাল ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সব কিছু বেশ সুন্দর চলছিল, তবু গোদাবরীর মনে হলো কৈলাস কি যেন ভেবে চলেছে আনমনে। একটু ফাঁকা পেয়ে কাছে এসে বলল, কি হলো, কি ভাবছো অত?
সরি, তোমার কাছে একটা কনফেস করার আছে। অবাক হয়ে গেল গোদাবরী। তোমার সুরভিকে মনে আছে? সুরভি তোমার প্রথম ক্রাশ, কলেজে থাকতে প্রেম করতে, কিন্তু সুরভি একা থাকতে চেয়েছিল, তাই তোমাদের সম্পর্কটা ভেঙে যায়। কি ঠিক বললাম তো? সুরভি এখানে এসেছিল একা সোলো ট্রাভেল করে। ওর ফেসবুক থেকে জেনেছিলাম, আর ওই লোকটা ওকেও। এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো গোদাবরীর কাছে। তার মানে হঠাৎ করে কৈলাস স্পাইডারম্যান হয়ে জঙ্গলে চলে যায়নি, হতচ্ছাড়া পুরনো প্রেমিকার খুনির পিছনে ধাওয়া করেছিল। পুরো ছকটা হয়তো আগে থেকেই ছকে নিয়েছিল, আর পুরনো প্রেমিকার খুনিকে ধরার জন্য বর্তমান স্ত্রীকে টোপ হিসেবে ব্যবহার করলো। না, এত সহজে তো এই অপরাধ ক্ষমা করা যায় না। দুবার গরম গরম নিঃশ্বাস ছেড়ে গোদাবরী বলল, বুঝলাম, বাড়ি চলো, তারপর দেখছি। কৈলাস ঠিক বুঝতে পারল না গোদাবরী এখনো রেগে আছে নাকি রাগের অভিনয় করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে সাহানা মানছে। আজ গল্প পাঠে ছিল অফিক, অন্যান্য চরিত্রে মৈনাক, সোমা মিত্র, সৌম্য দাস, বিষ্ণু, পম্পা ও অতনু। গল্পের সূত্রধর আমি পার্থপ্রতিম দাস, শব্দ সংযোজনে মেঘা দাস, সাউন্ড ডিজাইনিংয়ে সায়ক, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। এমনই আরও অন্য স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।